নমস্কার। ভাগ্য বিচারে D1 চার্ট অর্থাৎ লগ্ন চার্ট যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনইভাবে আরও একটা চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো আমাদের D9 চার্ট অর্থাৎ নবাংশ চার্ট। নবাংশ না দেখে সাধারণত কোনো প্রেডিকশান করা ঠিক না, হাই চান্স থাকে ভুল হয়ে যাওয়ার। যে কোনো চার্ট দেখতে গেলে তা D1 চার্ট বা লগ্ন চার্ট বলুন, কিংবা যে কোনো ডিভিশনাল চার্ট, তা চতুর্থাংশ, সপ্তমাংশ, নবাংশ, দশমাংশ, দ্বাদশাংশ যাই হোক না কেন, সব থেকে গুরুত্বপূর্ণ হলো সেই চার্টের লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউস এবং লগ্নেশ অর্থাৎ ফার্স্ট লর্ডকে স্টাডি করা। আজ আমরা এই D9 অর্থাৎ নবাংশ চার্টের ফার্স্ট হাউস এবং ফার্স্ট লর্ডকে বোঝার চেষ্টা করব এবং আমাদের জীবনে নবাংশ চার্টের ফার্স্ট হাউস এবং ফার্স্ট লট কীভাবে কাজ করে জানার চেষ্টা করব। এছাড়াও D9 অর্থাৎ নবাংশ চার্টের আরও একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, পুষ্কর নবাংশ। এই পুষ্কর নবাংশ বলতে কি বোঝায়? আপনার হরোস্কোপে কোনো গ্রহ পুষ্কর নবাংশে আছে কি না কীভাবে বুঝবেন? কোনো গ্রহ যদি পুষ্কর নবাংশে থাকে সেই গ্রহটা কেমন ফল দেওয়ার চেষ্টা করবে তাও বোঝার চেষ্টা করব। প্রথমত নবাংশ কি, নবাংশ চার্ট কিভাবে তৈরি হয় এবং রাশি তুল্য নবাংশ নিয়ে এই চ্যানেলে আরও একটা ভিডিও আছে, লিংক আমি ডেসক্রিপশানেও দিয়ে দেব, চাইলে সেই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন। অনেকে দেখবেন যে D9 বা নবাংশ চার্টকে শুধুমাত্র ম্যারেজ বা বিবাহস্থান বিচারের জন্য দেখে থাকে, কিন্তু নবাংশ চার্টের প্রচুর অ্যাপ্লিকেশান আছে। তার মধ্যে ম্যারেজ বা বিবাহস্থান বিচার নবাংশের এই প্রচুর অ্যাপ্লিকেশানের মধ্যে একটি মাত্র। নবাংশ মানে আমাদের হরোস্কোপের নবম ভাবের অংশ বা নবম ভাবের ভাগ। নবম ভাব অর্থাৎ আমাদের ভাগ্যভাব, তাই নবাংশ ভাব মানে আমাদের ভাগ্যভাবের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। হরোস্কোপের প্রত্যেকটা হাউস বা প্রত্যেকটা ঘরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা হাউসের নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ। কিন্তু তার মধ্যে সব থেকে জরুরি ভাব যদি বলা যায় ফার্স্ট হাউস বা ফার্স্ট লর্ডের পরে, তা হলো আমাদের হরোস্কোপের 9th হাউস বা নবম ভাব এবং 9th লর্ড। সেই জন্য নবাংশ চার্ট যতগুলো ডিভিশনাল চার্ট আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। নবাংশ চার্টে কি করা হয়? নবাংশ চার্টে আমাদের কোনো রাশিকে সমান 9 ভাগেতে ভাগ করা হয়। আমরা জানি যে প্রত্যেকটা রাশির মান হলো 30 ডিগ্রি করে। এই 30 ডিগ্রিকে সমান 9 ভাগে যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগের মান বা প্রত্যেকটা নবাংশের মান গিয়ে দাঁড়াবে 3 ডিগ্রি 20 মিনিট। এইবার আপনার হরোস্কোপে বিভিন্ন রাশিতে বিভিন্ন গ্রহ রয়েছে, তাদের পাশে যে ডিগ্রি রেখা রয়েছে সেই ডিগ্রি অনুসারেই আপনার নবাংশ চার্টটা তৈরি হয়ে যায়। লগ্ন চার্টে আমরা কি জানি? লগ্ন চার্টে ফার্স্ট হাউস এবং ফার্স্ট লর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনইভাবে নবাংশ চার্টেও ফার্স্ট হাউস এবং ফার্স্ট লর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নবাংশ চার্ট দেখতে গেলে সবার আগে তাকেই দেখা উচিত। লগ্ন মানে কি? লগ্ন মানে হলো আমি নিজে, আমার বিহেভিয়ার, পার্সোনালিটি, আমার মাইন্ডসেট, আমার ক্যারেক্টার। তাই লগ্ন চার্টে ফার্স্ট হাউস বা ফার্স্ট লর্ড অর্থাৎ জন্মগতভাবে বাই বার্থ আমার মধ্যে কেমন ক্যারেক্টার, আমার পার্সোনালিটি কেমন, আমার বিহেভিয়ার কেমন, আমার মাইন্ডসেট কেমন তা বোঝায়। ঠিক তেমনইভাবে নবাংশ চার্টের ফার্স্ট হাউস এবং ফার্স্ট লর্ড মানে সময়ের সাথে সাথে জীবন এগোতে এগোতে,
বয়স বাড়তে বাড়তে ভাগ্য কেমন আমার মধ্যে গুণ নিয়ে আসছে, কেমন ক্যারেক্টার বা চরিত্র আমার মধ্যে তৈরি হচ্ছে, এবং কেমন ক্যারেক্টার বা চরিত্র আমার মধ্যে তৈরি হলে আমি ভাগ্যের হেল্প পাবো, তাও নবাংশ চার্টের ফার্স্ট হাউস এবং ফার্স্ট লর্ড থেকে আমরা বুঝতে পারি। উদাহরণের সাহায্যে বোঝালে আমি বিষয়টা হয়তো ক্লিয়ার করতে পারবো। প্রথমে আমার নিজের কথাই বলি। আমার নিজের হলো কর্কট লগ্ন, এইখানেই আমার লগ্ন। কর্কট লগ্নের মালিককে চন্দ্র। চন্দ্র বসে রয়েছে এই বৃষ রাশির ঘরেতে, অর্থাৎ একাদশ ভাবেতে। লগ্নপতি একাদশে, লগ্নপতি একাদশ ভাবে থাকলে কি হয় আপনারা হয়তো অনেকেই জানেন। জন্মগতভাবে তার মধ্যে হাই অ্যাম্বিশন থাকবে, বন্ধু প্রিয় হবে, লাভ প্রফিটেবিলিটি ভালো বোঝে, নিজের লাভটা সে ভালো বোঝে, এবং টু সাম এক্সটেন্ট মাইজারও করে, অর্থাৎ কিপটে করে। তার কারণ হলো একাদশ ভাব দ্বাদশ ভাবকে নেগেট করে। 3, 7, 11 আমাদের কাম ত্রিকোণের ভাব, তাই লগ্নপতি একাদশে থাকলে উইশ ফুলফিলমেন্টের জন্য ভালো, তবে ডিজায়ার বাড়াবে। D9 চার্ট অর্থাৎ নবাংশ চার্টে আমার লগ্ন গিয়ে পড়ছে এই ধনুতে। ধনুর মালিককে বৃহস্পতি। বৃহস্পতি এখানে বসে রয়েছে কর্কটে, অর্থাৎ নবাংশ চার্টে লগ্নপতি চলে গেল শিফট করে অষ্টম ভাবেতে, অর্থাৎ বয়স যত বাড়বে, সময় যত এগোবে, ভাগ্য আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অষ্টম ভাবের দিকে। আমরা জানি 4, 8, 12 মোক্ষ ত্রিকোণের ভাব, অর্থাৎ ভাগ্য আমাকে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, রিসার্চের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অ্যাস্ট্রোলজি তন্ত্র মন্ত্রের সাথে যুক্ত করতে চাইবে। কিন্তু যদি আমি না হই তাহলে কি হবে? তাহলে অষ্টম ভাবের অনেক নেগেটিভ ক্যারেক্টারিস্টিক আছে, আপনারা জানেন। লাইফে স্ট্রেস বাড়াবে, ডিপ্রেশন বাড়াবে, পেন বাড়াবে, অ্যাক্সিডেন্ট প্রোন করতে পারে, সার্জারিও দিতে পারে, সাডেন লস দিতে পারে, ক্রনিক ইলনেসও অর্থাৎ দীর্ঘকালীন রোগ ভোগও আমাকে করাতে পারে। এইবার আপনারা কি করবেন, আপনাদের নিজের নিজের চার্টে দেখুন D1 চার্ট অর্থাৎ লগ্ন চার্টের লগ্নপতি যেখানে গেছে সেই হিসাবে ফল পাচ্ছেন কতটা, এবং নবাংশ চার্ট অর্থাৎ D9 চার্টের লগ্নপতি কোন ভাবে গিয়েছে সেই হিসাবে কতটা ক্যারেক্টার আপনার মধ্যে তৈরি হচ্ছে, কোনটা বেশি মিলছে আপনারা দেখার চেষ্টা করুন। এছাড়াও আমাদের লগ্ন শিফট করলেও মানুষের ব্যক্তিত্ব পার্সোনালিটির মধ্যে একটা চেঞ্জ আসে। যেমন আমার কথাই বলি, আমার D1 চার্ট অর্থাৎ লগ্ন চার্টে কী লগ্ন? কর্কট, অর্থাৎ বাই বার্থ জন্মগতভাবে আমি খুব ইমোশনাল, কল্পনা প্রিয়, কেয়ারিং নেচার থাকবে, কমফোর্ট লাভিং গুণ আমার মধ্যে থাকবে, কিছুটা অন্তর্মুখী, ভেতর ভেতর গোমরাবো, কাপপ্রবণও করে। কিন্তু নবাংশ চার্ট অর্থাৎ D9 চার্টে আমার ধনু লগ্ন, অর্থাৎ ভাগ্য যত এগোবে, অর্থাৎ জীবন যত এগোতে থাকবে, ধীরে ধীরে ভাগ্য আমার মধ্যে এই ধনু লগ্নের ক্যারেক্টার আনার চেষ্টা করবে। অর্থাৎ ধনু লগ্নের ক্যারেক্টার মানে আমাকে ধীরে ধীরে ভাগ্যবাদী করার চেষ্টা করবে, ঈশ্বর যা ভালো বোঝেন করবেন, এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে আসার চেষ্টা করবে, স্ট্রেট ফরওয়ার্ড করবে, মুখের উপরে অপ্রিয় সত্য ভাষণও এরা বলে দেয়, নৈতিকতা বাড়াবে, এথিক্স অ্যান্ড মোরালিটির দিকে, রুলস অ্যান্ড রেগুলেশন মানার চেষ্টা করে, বা এই সমস্ত দিকে প্রিয়তা বা এই সমস্ত দিকে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তেমনইভাবে কারোর যদি লগ্ন চার্ট অর্থাৎ D1 চার্টে লগ্ন বৃষ হয়, অর্থাৎ D1 চার্টে তার লগ্ন হলো এটা, অর্থাৎ লাইফের ফার্স্ট হবে,
অর্থাৎ প্রথম জীবনে তার জীবনের মূল ফোকাস কী ছিল? মূল ফোকাস ছিল তার ফ্যামিলি, ফাইন্যান্স এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। কিন্তু ধরছি D9 অর্থাৎ নবাংশ চার্টে কি হয়েছে, তার লগ্ন শিফট করে এইখানে চলে আসছে, সিংহে চলে এলো। অর্থাৎ লাইফের সেকেন্ড হাফে তার মধ্যে পাওয়ার পজিশনের একটা নেশা আসতে থাকবে, সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চাইবে। তখন কিন্তু ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি গৌণ হয়ে যাবে। তার মধ্যে একটা রাজসিক অ্যাটিটিউড তৈরি হবে, নাম খ্যাতির একটা নেশা তৈরি হতে থাকবে। তাহলে আমরা দেখলাম যে D9 চার্ট অর্থাৎ নবাংশ চার্টে লাইফের সেকেন্ড পার্ট অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আমার মধ্যে কেমন ক্যারেক্টার তৈরি হতে থাকবে তা আমরা নবাংশ চার্টের লগ্ন এবং লগ্নপতি থেকে বুঝতে পারি। এবং এই রকম ক্যারেক্টার যদি আমার মধ্যে তৈরি হয় তা আমার ভাগ্যের জন্য হেল্পফুল হবে, আমি ভাগ্যের সাপোর্ট এর মাধ্যমে পেতে পারি। কারণ নবাংশ চার্ট হলো আমাদের ভাগ্যের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। যেমন ধরুন কারোর নবাংশ চার্টে লগ্ন যদি এই মেষে গিয়ে পড়ে, লগ্ন চার্টে যে কোনো জায়গায় লগ্ন হতে পারে, নবাংশ চার্টে যদি কারোর মেষ লগ্ন হয় অর্থাৎ লাইফের সেকেন্ড পার্টে তার মধ্যে কি পরিবর্তন আসবে দেখবেন যে এরা বিনা পরিশ্রমে, বিনা এফোর্ট দিয়ে এবং খুব অ্যাক্টিভ না হয়ে এদের কোনো কাজ হতে চাইছে না, সাকসেস পাচ্ছে না, সব কিছুতেই অ্যাগ্রেশন দেখাতে হচ্ছে এবং ফাইটের মাধ্যমে লড়াই ঝগড়া এবং পরিশ্রম করে লড়াই করে তাকে সাকসেস পেতে হচ্ছে। লাইফে যত এরা অ্যাগ্রেশন দেখাবে, যত ফাইটিং টেন্ডেন্সি এদের মধ্যে হবে, যত এনার্জি এদের মধ্যে থাকবে, তত এরা লাইফে গ্রো করবে। বৃষর কথা আগে বলে নিয়েছি। যদি মিথুন আপনার নবাংশের লগ্ন হয় তাহলে লাইফের সেকেন্ড হাফে এদের মধ্যে স্কিল বাড়বে, কমিউনিকেশান স্কিল বাড়বে, সোসাইটির সাথে যুক্ত হওয়ার ক্ষমতা এদের মধ্যে বাড়বে এবং ফ্রেন্ড সার্কেলও এদের মধ্যে বাড়বে। দেখবেন যে এদের প্যাশন ও বাড়ছে লাইফে এবং লাইফে হবি এদের বাড়ছে এবং রেগুলার একটা ট্র্যাভেলের মধ্যে এদের থাকতে হচ্ছে। যদি কর্কট সিংহের কথা আগেই বলে নিয়েছি, যদি D9 চার্ট অর্থাৎ নবাংশ চার্টে কন্যা আপনার লগ্ন হয়, লাইফের সেকেন্ড হাফে সেবা ভাব এদের মধ্যে বাড়বে, সতর্কতাও বাড়বে, বুঝে শুনে অনেক সতর্কতার সাথে এরা যে কোনো কাজ করবে, সহজেই এরা অন্যের খুঁত খুঁজে পায়। অর্থাৎ ডিবেট করার গুণ এদের মধ্যে বাড়ে, তর্কের গুণ এদের মধ্যে বাড়ে। যদি আপনার তুলা লগ্ন হয় নবাংশ চার্টে যদি আপনার তুলা লগ্ন হয় তাহলে লাইফের সেকেন্ড হাফে এরা খুব ব্যালেন্সড পার্সোনালিটি হয়ে যায়। সব দিক, লাইফের প্রত্যেকটা দিক এরা ব্যালেন্স করে চলতে চায় এবং সেদিকে এরা সাকসেসফুল হয়। এদের মধ্যে পেশেন্স, ধৈর্য ধীরে ধীরে বাড়তে থাকে এবং এদের মধ্যে একটা বিজনেস সেন্স, ব্যবসায়িক গুণও ধীরে ধীরে বাড়ে, আর্টিস্টিক ক্রিয়েটিভ নেচার এদের বাড়তে থাকে লাইফের সেকেন্ড হাফে। আপনার যদি নবাংশ চার্টে বৃশ্চিক লগ্ন হয়ে যায়, বৃশ্চিক লগ্ন যদি নবাংশে আপনার উদয় হয় তাহলে সে খুব সিক্রেসি পছন্দ করতে থাকবে, নিজেকে লুকিয়ে রাখতে চাইবে, সহজে অন্যের কাছে ব্যক্তিগত জিনিস শেয়ার করবে না, সিক্রেসি বা গোপনীয়তা সে পছন্দ খুব করবে। এদের মধ্যে একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার ধীরে ধীরে গ্রো করবে, অকাল সায়েন্স, জ্যোতিষ, তন্ত্রের প্রতি একটা টান তৈরি হবে, নিজেকে আইসোলেট রাখতে চাইবে। যদি ধনুর কথা বলেছি, যদি মকর লগ্ন নবাংশে আপনার উদয় হয়,
খুব অ্যাক্টিভ করবে লাইফের সেকেন্ড হাফে। খালি বসতে এরা পারবে না, সব সময় কিছু না কিছু কাজে আপনাকে এঙ্গেজ রাখবে। আপনি চান এমন কাজ করতে যেখানে আপনার নাম বাড়ুক, আপনার সুনাম হোক এবং আপনার স্ট্যাটাসটা অন্তত মেনটেন থাকে বা স্ট্যাটাস বাড়ে। ওয়ার্ক অ্যালকোহলিকও করে। যদি আপনার নবাংশে মকর লগ্ন উদয় হয়, আপনি চান লাইফের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে। যদি কুম্ভ আপনার নবাংশের লগ্ন হয়, প্রথমত এদের মধ্যে একটা প্রতিবাদী স্বভাব অর্থাৎ রিবেলিয়ান স্বভাব তৈরি হবে। সোসাইটির সাথে এরা সবসময় যুক্ত হতে চায় এবং সোসাইটির জন্য ভালো কিছু করতে চায়। নেটওয়ার্কিংয়ের গুণ, মানুষের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাও বাড়বে। যদি নবাংশে এই মীন লগ্ন উদয় হয়, নিজের মধ্যে আপনি শান্তি খোঁজার চেষ্টা করবেন। ঈশ্বরের প্রতি সমর্পণ, ভরসা দিন দিন আপনার বাড়তে থাকবে। চ্যারিটি করতে, দানের প্রতি আপনার মন চলে যাবে এবং ভ্রমণ প্রিয় করতে থাকবে লাইফের সেকেন্ড হাফে। এবারে চলে আসছি পুষ্কর নবাংশে। পুষ্কর নবাংশ অর্থাৎ পুষ্কর, যার অর্থ হলো যে গ্রহটা পোষণ পাচ্ছে বা নারিশমেন্ট পাচ্ছে, অর্থাৎ এমন গ্রহ যে নারিশড হচ্ছে বা পোষণ পেয়ে বড় হচ্ছে। তাই পুষ্কর নবাংশ হলো সেই বিশেষ গ্রহ যে বিশেষ ফল দেয় এবং খুব ইজিলি, সহজেই, এক প্রকার বিনা বাধাতে যে গ্রহ রেজাল্ট দিয়ে চলে যায়। আমাদের হরোস্কোপে বিভিন্ন রাশিতে বা প্রত্যেকটা রাশিতে দুটো করে পুষ্কর নবাংশের স্প্যান আছে। সেই রাশিগুলোতে গ্রহ থাকলে সেই বিশেষ ডিগ্রিতে সেই গ্রহকে আমরা পুষ্কর নবাংশের গ্রহ বলে থাকি। আমরা জানি 12টা রাশি রয়েছে, প্রত্যেকটা রাশিতে দুটো করে যদি পুষ্কর নবাংশের স্প্যান থাকে তাহলে টোটাল 24টা পুষ্কর নবাংশ আমাদের হরোস্কোপে থাকে। এই পুষ্কর নবাংশ কোন রাশিতে কত ডিগ্রি স্প্যানের মধ্যে থাকলে গ্রহ পুষ্কর নবাংশে থাকবে তা হলো, প্রথমত তত্ত্ব অনুসারে বিভিন্ন রাশিতে বিভিন্ন স্প্যানের কথা বলা হয়েছে। অগ্নিতত্ত্বের রাশি অর্থাৎ এই মেষ, সিংহ আর ধনু, এই তিন রাশিতে, এই তিন হলো অগ্নিতত্ত্বের রাশি। অগ্নিতত্ত্বের রাশিতে সপ্তম এবং নবম নবাংশ হলো পুষ্কর নবাংশের মধ্যে পড়ে। সপ্তম নবাংশ অর্থাৎ 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট, আর নবম নবাংশ অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রির মধ্যে। ধরছি কারোর এই সিংহ রাশিতে বৃহস্পতি রয়েছে 29 ডিগ্রিতে, সিংহ একটা অগ্নি রাশির মধ্যে পড়ে। অগ্নি রাশিতে বললাম 26 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহটা পুষ্কর নবাংশে থাকবে। সুতরাং বৃহস্পতি এখানে পুষ্কর নবাংশে রয়েছে। ঠিক তেমনইভাবে যদি আমি ধরি এই ধনুতে শনি রয়েছে কারোর 22 ডিগ্রিতে, 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পুষ্কর নবাংশের একটা স্প্যান। সুতরাং শনিও তার পুষ্কর নবাংশে রয়েছে। পৃথ্বী রাশি অর্থাৎ আর্থ এলিমেন্টের রাশি, পৃথ্বী রাশিতে তৃতীয় এবং পঞ্চম রাশি পুষ্কর নবাংশের মধ্যে পড়ে। তৃতীয় মানে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রির মধ্যে, আর পঞ্চম মানে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট। অর্থাৎ এই বৃষ,
কন্যা আর মকরে, এই 3 রাশিতে এই স্প্যানের মধ্যে যদি কোনো গ্রহ থাকে সেই গ্রহটা পুষ্কর নবাংশে পড়বে। ধরছি এইখানে রয়েছে তার বুধ, বুধ রয়েছে তার 14 ডিগ্রিতে, সুতরাং বুধ পুষ্কর নবাংশের মধ্যে তার রয়েছে। ঠিক তেমনইভাবে বায়ু রাশিতে বা এয়ার এলিমেন্টের রাশিতে এই মিথুন, তুলা আর কুম্ভ হল বায়ু রাশি। বায়ু রাশিতে ষষ্ঠ এবং অষ্টম হল পুষ্কর নবাংশের রাশি। ষষ্ঠ অর্থাৎ 16 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রির মধ্যে, আর অষ্টম হল 23 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিটের মধ্যে। ঠিক তেমনইভাবে জল রাশিতে অর্থাৎ ওয়াটার এলিমেন্টের রাশি এইটা, এইটা আর এইটা, কর্কট, বৃশ্চিক আর মীন, এর ফার্স্ট আর থার্ড 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে পুষ্কর নবাংশ, আর 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রির মধ্যে পুষ্কর নবাংশ থাকবে। একটা জিনিস লক্ষ্য করুন যে জলরাশিতে কোনো গ্রহ যদি বাল অবস্থায় থাকে অর্থাৎ 0 ডিগ্রি কম ডিগ্রিতে থাকে, আমরা কি জানি বাল অবস্থায় বা কম ডিগ্রিতে, অত্যন্ত কম ডিগ্রিতে থাকলে সেই গ্রহ দুর্বল। কিন্তু জলরাশিতে কোনো গ্রহ বাল অবস্থায় থাকলে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে থাকলে সেই গ্রহ পুষ্কর নবাংশ থাকবে। সেই জন্য সেই গ্রহ বিশেষ ফলদায়ী হবে, খুব সহজেই রেজাল্ট দিয়ে চলে যাবে। ঠিক তেমনইভাবে কোনো গ্রহ যদি অগ্নি রাশিতে বৃদ্ধাবস্থাতে থাকে অর্থাৎ একদম শেষের ডিগ্রিতে 26 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রির মধ্যে, মানে গ্রহ বৃদ্ধাবস্থায় আছে, কিন্তু অগ্নি রাশিতে গ্রহ বৃদ্ধাবস্থায় থাকলে সেই গ্রহটা পুষ্কর নবাংশে চলে যায়। সুতরাং সেই গ্রহটাও বিশেষ ফলদায়ী হবে, খুব সহজেই রেজাল্ট দিয়ে আমাদের চলে যাবে। এখন কোনো চার্ট দেখতে গেলে আপনি একটা সহজ ট্রিক বলে দিচ্ছি যে কোনো চার্ট দেখতে গেলে কিভাবে বুঝবেন যে কোনো গ্রহ পুষ্কর নবাংশে আছে কিনা। প্রথমত নবাংশ চার্টে যদি এই 1, 3, 5, 8, 10, 11 অর্থাৎ এই মেষ, মিথুন, সিংহ, বৃশ্চিক, মকর, কুম্ভ, এই 6 রাশিতে যদি কোনো গ্রহ বসে যায় সেই গ্রহটা কিন্তু কখনোই পুষ্কর নবাংশে থাকবে না। নবাংশ চার্টে এই সমস্ত রাশিতে কোনো গ্রহ বসে থাকলে সেই গ্রহটাকে প্রথমে বাদ দিয়ে দিন, তারপরে দেখুন যে বাকি যে গ্রহগুলো পড়ে রয়েছে অর্থাৎ 50% কাজ আপনার কমে গেল। বাকি যে গ্রহগুলো পড়ে রয়েছে তার মধ্যে এই রাশিচক্রে কোন গ্রহ এই পুষ্কর নবাংশের ডিগ্রি স্প্যানের মধ্যে রয়েছে, যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনারা রপ্ত করতে পারবেন। এখন পুষ্কর নবাংশের গ্রহ দুরকমভাবে ফল দিতে পারে। এক তো তার কারক তত্ত্ব অনুসারে পুষ্কর নবাংশে কোনো গ্রহ থাকলে তার কারক তত্ত্ব অতিমাত্রায় বেড়ে যায়, ভীষণভাবে তার মধ্যে কারক তত্ত্ব বেড়ে যায়। যেমন ধরুন বৃহস্পতি কারোর যদি পুষ্কর নবাংশে থাকে তার মধ্যে জ্ঞান, উইজডম প্রচণ্ড মাত্রায় বাড়বে এবং তার মধ্যে কামনেস, বিবেক ভীষণ মাত্রায় বাড়তে থাকবে। শনি যদি কারোর পুষ্কর নবাংশে থাকে তার মধ্যে হার্ড ওয়ার্কিং নেচার, পরিশ্রম করার গুণ অত্যন্ত বাড়বে, পেশেন্স, ধৈর্য অতিমাত্রায় বাড়বে এবং তার মধ্যে একটা তপস্যা, বৈরাগ্যের ভাবও বাড়তে থাকবে। বুধ যদি কারোর পুষ্কর নবাংশে থাকে খুব কুইক এরা লার্নার হয়, খুব তাড়াতাড়ি কোনো কিছু রপ্ত করে নেয়, খুব তাড়াতাড়ি শিখে যায়। কেতু যদি কারোর পুষ্কর নবাংশে থাকে তার মধ্যে ইনটুয়েটিভ নেচার বাড়ে, ইনটুয়েশন পাওয়ার বাড়ে এবং টু সাম এক্সটেন্ট তারা কেয়ারলেস পার্সোনালিটিরও হয়ে থাকে।
যদি শুক্র কারোর পুষ্কর নবাংশে থাকে, লাইফে লাক্সারি, কমফোর্ট, গাড়ি বাড়ির সুখ এরা পেয়ে থাকে। এছাড়াও আর্টিস্টিক ক্রিয়েটিভ নেচারও তার মধ্যে বাড়তে দেখা যায়। যদি সূর্য কারোর পুষ্কর নবাংশে থাকে, আত্মসম্মান বোধ অতিমাত্রায় বেড়ে যায়, কনফিডেন্স লেভেল বাড়ে এবং লিডারশিপ কোয়ালিটিও অতিমাত্রায় বাড়তে দেখা যায়। চাঁদ যদি কারোর পুষ্কর নবাংশে থাকে, মেন্টাল ইমোশনাল স্টেবিলিটি তার মধ্যে বাড়ে। মঙ্গল যদি কারোর পুষ্কর নবাংশে থাকে, শারীরিক বল তার মধ্যে বাড়ে এবং অ্যাকশান নেওয়ার ক্ষমতা, কারেজ তার মধ্যে বাড়তে দেখা যায়। ঠিক তেমনইভাবে রাহু যদি পুষ্কর নবাংশের মধ্যে থাকে, তার মধ্যে পর্যবেক্ষণ শক্তি অতিমাত্রায় বেড়ে যায়। তার মধ্যে দেখা যায় যে কূটনৈতিক বুদ্ধিও বাড়ে এবং হাই অ্যাম্বিশাসও করে, খুব উচ্চাকাঙ্ক্ষা রাখে এরা। লর্ডশিপ অনুসারেও গ্রহরা কাজ করে থাকে। শাস্ত্রে বলা হয় যে পুষ্কর নবাংশের গ্রহ বিশেষ ফলদায়ী হয়, অর্থাৎ খুব ইজিলি সেই গ্রহটা প্রায় বিনা বাধায় ফল দিয়ে চলে যায়। কিন্তু শাস্ত্রে কোথাও বলা হয়নি যে পুষ্কর নবাংশের গ্রহ সর্বদাই শুভ ফল দেবে। তাই আমরা যদি ভেবে নিই যে পুষ্কর নবাংশের গ্রহ 100% আমাকে শুভ ফলই দেবে, তা কিন্তু শাস্ত্রসম্মত না। যেমন ধরুন, আজ সকালেই একজন ভদ্রলোকের চার্ট আমি দেখছিলাম, উনি এসছিলেন, ওনার হলো সিংহ লগ্ন, এখানেই লগ্ন, মঙ্গল এখানে প্রায় 19 ডিগ্রিতে রয়েছে, মঙ্গল 19 ডিগ্রিতে বায়ু রাশিতে, অর্থাৎ পুষ্কর নবাংশে আছে। উনি অ্যাস্ট্রোলজিও ভালো জানেন, উনি এসেই বলছেন আমার মঙ্গল পুষ্কর নবাংশে রয়েছে। মঙ্গল আমার লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ, চতুর্থপতি, নবমপতি, ঠিক কথা। আর নবম ভাবেতে, দশম ভাবেতে মঙ্গলের পূর্ণ দৃষ্টি রয়েছে। মঙ্গল সাধারণত উপজয় ভাবগুলোতে 3, 6, 10, 11তে ভালো ফল দেয়। সেই হিসাবে আমার মঙ্গল খুব ভালো ফল দেওয়া উচিত। অনেক অ্যাস্ট্রোলজার আমাকে বলেও ছিলেন যে মঙ্গলের দশা শুরু হলে আমার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু উনি বলছেন যে মঙ্গলের দশা পড়ার পর থেকে লাইফে স্ট্রাগল প্রচুর বেড়ে গিয়েছে, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, তারপরে অল্প কিছু রেজাল্ট পাচ্ছেন। এছাড়াও মঙ্গলের দশাতে ওনাকে ঋণেতে প্রচুর জড়িয়ে দিয়েছে, আর কি করেছে, অ্যাক্সিডেন্টও করিয়ে দিয়েছে। আমরা সাধারণত জানি যে তৃতীয় ভাবেতে কোনো গ্রহ অবস্থান করলে সেই গ্রহ দশা যখন চলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয় এবং প্রচুর সাহসিকতা দেখাতে হয়, তারপরেই আমি তার থেকে রেজাল্ট আশা করতে পারি। মঙ্গলের ষষ্ঠ ভাবেতেও দৃষ্টি রয়েছে, চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব আমাদের ঋণেরও ভাব, আর মঙ্গল যেহেতু পুষ্কর নবাংশে রয়েছে, মঙ্গল ঋণেরও কারক, তাই খুব সহজেই উনি ঋণ পেয়ে গেছেন এবং ঋণেতে ওনাকে জড়িয়েও দিয়েছে। কিন্তু বুঝতে পারলাম না কেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কেন ওনার লাইফে স্ট্রেস অতিমাত্রায় বেড়েছে, অর্থাৎ এখান থেকে অষ্টম ভাবের কোনো রকম কানেকশান পাইনি। কিন্তু আমরা যদি এনার নবাংশ চার্টটা দেখি, নবাংশ চার্টে মঙ্গল শিফট করে গেছে এইখানে, অর্থাৎ এই মীন রাশির ঘরেতে। রাশি তুল্য যদি নবাংশ দেখি, অর্থাৎ এই সিংহকেই যদি নবাংশে লগ্ন বানিয়ে নিই, একেই রাশিতুল্য নবাংশ বলে। রাশিতুল্য নবাংশের অষ্টম ভাবেতে মঙ্গল রয়েছে, অর্থাৎ মঙ্গলের দশা চললে কি হবে, যেহেতু মঙ্গল পুষ্কর নবাংশেও রয়েছে, তাই খুব সহজেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আর লাইফে স্ট্রেসও বাড়বে, লাইফের চাপ বাড়বে। সুতরাং পুষ্কর নবাংশের গ্রহ যে সর্বদা শুভ ফল দেবে
তার কিন্তু নিশ্চয়তা নেই। কিন্তু এই মঙ্গল থেকে, পুষ্কর নবাংশের মঙ্গল থেকে উনি কিন্তু ভালো রেজাল্টও পেতে পারেন। কিভাবে? উনি ওনার লাইফে এই তৃতীয় ভাবের ইনভলভমেন্ট যত বাড়াবেন, তত, যেহেতু পুষ্কর নবাংশে আছে মঙ্গল, তাই তত ইজিলি মঙ্গল রেজাল্ট দেবে এবং খুব সহজেই ওনাকে রেজাল্ট দেবে এই মঙ্গল। তৃতীয় ভাবকে উনি কিভাবে কাজে লাগাতে পারেন? উনি লাইফে যত ট্র্যাভেল করবেন, ঘর পরিবর্তন করবেন, যাত্রা করবেন, কিংবা কমিশন, কমিউনিকেশান, মিডিয়া, নেটওয়ার্ক, অনলাইন কাজ যদি করেন, তাহলে দেখা যাবে মঙ্গলের দৃষ্টি নবম ভাবে রয়েছে নিজের ঘরে, আর দশম ভাবেতেও রয়েছে। কর্মক্ষেত্রে উনি তত সহজেই গ্রো করতে পারবেন এবং ইজিলি মঙ্গল এই রেজাল্ট দিয়ে চলে যাবে। এই লগ্নের পক্ষেও যদি ধরছি শনি পুষ্কর নবাংশে থাকতো, এই লগ্নের জন্য, সিংহ লগ্নের জন্য শনি ষষ্ঠপতি, ষষ্ঠ ভাব আমাদের রোগেরও ভাব, তাই শনি পুষ্কর নবাংশে থাকলে খুব সহজেই ইজিলি, প্রায় বিনা বাধায় এনাকে রোগ দিয়ে চলে যাবে। আবার ভালো জিনিস কি, খুব সহজেই কোনো কম্পিটিশানে এনাকে জয়ী করতে পারে। এটা একটা বড় গুণ। সুতরাং আমরা দেখলাম যে পুষ্কর লবাংশ আমাদের জীবনে এই রকমভাবে প্রভাব ফেলে। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।